আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারবিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উন্নয়ন মহাপরিকল্পনায় প্রকৃতি পরিবেশকে গুরুত্ব না দেওয়ায় উত্তরাঞ্চলে বিরূপ প্রকৃতি। এক দশকে জলবায়ু উদ্বাস্তু প্রায় 9 লাখ মানুষ। প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত। প্রশাসনিক ব্যবস্থার প্রস্তুতি চলছে। কুমিল্লার সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু। মরদেহ ভারতে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। এবং দুদিন ধরে বৃষ্টি না হওয়ায় শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি। ঘরে ফিরছেন দুর্গত মানুষজন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। উন্নয়ন মহাপরিকল্পনায় প্রকৃতি পরিবেশকে গুরুত্ব না দেওয়ায় উত্তরাঞ্চলের চরাঞ্চলে এক যুগে অন্তত 9 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বন্যা, খরা, তাপদাহ, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে সর্বশান্ত এসব মানুষকে বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দরিদ্র, বয়স্ক, প্রতিবন্ধী মানুষের ভাতা আশ্রয়ের সুবিধা থাকলেও জলবায়ু উদ্বাস্তু এই মানুষেরা কিছুই পাচ্ছে না, ফলে দুর্বিষহ তাদের জীবন। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে এখন অনেকটাই বদলে গেছে উত্তর জনপদ। 4 লেনের মহাসড়ক, ছোট বড় কয়েক হাজার ব্রিজ কালভার্টও বদলে দিয়েছে এই অঞ্চলের নদ নদীর আকার আর গতিপথ। উন্নয়নের মহাপরিকল্পনাগুলো করার আগে যথেষ্ট গবেষণা ও পরিবেশ সুরক্ষার পদক্ষেপ না থাকায় প্রাকৃতিক দুর্যোগও বেড়েছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার গ্রাম অঞ্চলে, যার চরম শিকার হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরের গ্রামগুলোতে। আমরা কই যাব, গরু বাছুর গোনা কই থুবো সে সমস্যা। তারপরে চড়ুই মুরগিগুলো আইনা থুইছি, কোথায় হারা যায় কোথায় থাকে সেগুলো সে সমস্যা। নিরাপদ পানি নাই, ভালো ল্যাট্রিন নাই। প্রকৃতির বিরূপ আচরণে চরের জমি হয়ে গেছে অনাবাদি, রোগ বালাই বেড়েছে। কর্মহীন লাখো মানুষ জীবিকার সন্ধানে ছুটছেন শহরের দিকে। এ পরিস্থিতিকে আগামীর জন্য অশনি সংকেত মনে করছেন বিশেষজ্ঞরা। এখন বর্ষাকালে গরম, গরমকালে বর্ষা, শীতকালে প্রচণ্ড শীত। এই রকমের ফলে মানুষ তো তাদের স্থায়ী যে কর্মক্ষমতা বা স্থায়ী যে প্ল্যান পরিকল্পনা সেটা করতে পারতেছে না। এই বছর আমরা কি দেখছি যে প্রায় আশ্বিন মাসেও বন্যার প্রকোপ আমরা দেখছি এই অঞ্চলে। তার মানে আশ্বিন মাসে মানুষ কিছুদিন পরে ধান কাটবে, তাহলে এই সময় যদি বন্যা হয় তাহলে সেটা কি হবে? তার মানে আমাদের ফসলে একটা মারাত্মক প্রভাব পড়বে। নদী তীরবর্তী এবং চর অঞ্চলের মানুষ তারা এখন বিকল্প খুঁজছে যে কোথায় গেলে তাদের জীবন জীবিকাটা নিরাপদ হবে, নিশ্চিত হবে। সেই সকল জায়গায় তারা মাইগ্রেশন করার চেষ্টা করছে দেশের মধ্যেই। বিশ্বব্যাংকের হিসেবে বাংলাদেশের উপকূল ও চরাঞ্চলের অন্তত 4 লাখ মানুষ প্রতি বছর বাসস্থান হারিয়ে উদ্বাস্তু হচ্ছেন জলবায়ুর বিরূপ প্রভাবে। 2050 সাল নাগাদ 1,33 লাখ মানুষ এই পরিস্থিতির শিকার হবেন, যা দেশের জন্য বিশাল সংকট তৈরি করবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এই জলবায়ু পরিবর্তন কারণে যে বিভিন্ন অভিঘাতগুলো, বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়াগুলো, এটার কোনো ধারাবাহিকতা নেই। এগুলো ইরাটিক। যে নদী ভেঙে 500 ফুট, 1000 ফুট চলে এসছে, তারা যেটাকে নিরাপদ দূরত্ব মনে করছেন সেটা নিরাপদ নেই। এমন পরিবারের সাথে আমরা কথা বলতে পেরেছি যারা যে কাপড়ে ছিলেন সেই কাপড় ছাড়া কিছু রক্ষা করতে পারেননি। জলবায়ুর পরিবর্তনের ফলে 2050 সাল নাগাদ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশের প্রবৃদ্ধি 4% পর্যন্ত কমে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী নভেম্বরে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP29-এ যা গুরুত্বের সাথে তুলে ধরতে চায় বাংলাদেশ। জলবায়ু উদ্বাস্তুদের জন্য ক্ষতিপূরণও চাওয়া হতে পারে এই সম্মেলনে। বিশ্ব দরবারে প্রতি বছরই নানাভাবে জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে, পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং তা বাস্তবায়নের জন্য নানা রকমের কাঠামো তৈরি হচ্ছে। কিন্তু এই ক্ষতিগ্রস্ত মানুষেরা যে কথাগুলো প্রকৃতভাবে বলতে যাচ্ছেন তাকে সত্যিকার অর্থেই কোথাও প্রতিফলিত হচ্ছে কিংবা তাদের জন্য কোনো বন্দোবস্ত হচ্ছে, সেটাই এখন চাইছেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, নবাবগঞ্জ, দিনাজপুর।
প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্সুম মুর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কুমিল্লার সীমান্তে বিএসএফ এর গুলিতে কামাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিএসএফ সদস্যরা ওই যুবকের মরদেহ ভারতে নিয়ে গেছেন বলে জানা গেছে। রাত ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত কামাল ওই উপজেলার পূর্ব জোরকানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিজিবি কুমিল্লার ১০ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, নিহত কামাল ভারতীয় সীমান্তে ২৫ গজের ভেতরে চলে গিয়েছিলেন বলে বিএসএফ তাকে গুলি করে। ৯ সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা এই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এই কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অধ্যাপক ড আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের অন্য সদস্যরা হলেন অধ্যাপক সুবাইয়া খায়ের, অধ্যাপক ইমরান সিদ্দিকী, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট ড শরীফ ভূঁইয়া, এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, মানবাধিকার কর্মী মুস্তাইন বিল্লাহ ও শিক্ষার্থী প্রতিনিধি মাহফুজ আলম। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়। অন্তর্বর্তী সরকার নানা কায়দায় স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী লোককে গুরুত্বপূর্ণ জায়গায় বসালে এই সরকারের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে সরকারকে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন তখন তা বিপজ্জনক বার্তা দেয়। নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হাসিনা সরকারের সুবিধাভোগী অভিযোগ করে রিজভী বলেন, এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন করলে শহীদদের অবমাননা করা হবে। জনগণের আস্থা অর্জনে অন্তর্বর্তীকালীন সরকারকে সচেতন থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যারা এতদিন গুম খুন আর আয়না ঘরের সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি। নানা কায়দায় এই সরকার তাদেরকে পুনর্বাসন করেছে। জনতার আত্মদানের মধ্যে দিয়ে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছেন। তারা যদি এই পন্থা অবলম্বন করেন তাহলে এই দেশে এক ভয়ানক পরিস্থিতির দিকে তারা দেশকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, এখনও হাসিনা সরকারের দোসররা অপসারণ না হওয়ায় সবার মধ্যে সংশয় তৈরি হয়েছে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার আহ্বান জানান তিনি। আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হয়, সেদিকে আপনাকে সর্বক্ষণ নজর রাখতে হবে যে একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত। কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111-এর সরকার নয়, এটা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার। বিপ্লবের মাধ্যমে আসা সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, কর্মীদের বেতন ভাতা ও মুক্ত গণমাধ্যম চর্চা নিশ্চিতের বিষয় সুরাহা হওয়া দরকার। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারের সব সংস্থাকে গণমাধ্যমে হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সংবাদ মাধ্যমের সংস্কার কেন
কিভাবে শীর্ষক এই মুক্ত আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক। সংবিধানে এই শর্ত ছাড়া কোথাও এই শর্ত উল্লেখ করা হয়নি। এতে সব ধরনের গণমাধ্যমের জন্য অভিন্ন নীতিমালা ও ওয়েজ বোর্ড নির্ধারণ, গণমাধ্যমের উপর সরকারি বাহিনীর হস্তক্ষেপ বন্ধ এবং সাংবাদিক ইউনিয়নগুলোকে যথাযথভাবে কার্যকর করা সহ 11 দফা সংস্কার প্রস্তাব দেয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করে বলেন, বিগত সময়ে দেশে সাংবাদিকতা নয়, রাজনৈতিক সরকারের মক্কেল হিসেবে কাজ করেছে গণমাধ্যম। একটা ক্লায়েন্টেলিজম সৃষ্টি হয়েছে। এই গভর্নমেন্ট আসলে আমি তার ক্লায়েন্ট, ও গভর্নমেন্ট আসলে ওই গ্রুপ তার ক্লায়েন্ট। আমরা সিকিউরিটি এজেন্সিকে বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের কোনো কাউকে কোনো মিডিয়া কার্ভ হবে না, আপনারা লেখেন, ফ্রিলি লেখেন, রেসপন্সিবলি লেখেন। যে কয়দিন এই গভর্নমেন্ট আছে সেই সময় যেন আপনারা সেই আগের যে ফ্রিডমটা, যেটা অনেক আগে হয়তো বা পোস্ট 90-তে আমরা কিছুটা ডিসকভার করেছিলাম, সেটা যেন আবার ফিরে পাই। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে গণমাধ্যম কেন সঠিক ভূমিকা পালন করতে পারেনি তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে জানিয়ে নতুন কমিশন গঠনের কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি। কি তথ্য প্রচার করা হয়েছে ওইটাও দেশের মানুষ দেখেছে। একটা কথা শুনতাম, এটা হাউস পলিসি আছে, হাউসের উপরে আবার হাউস আছে। এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে, দায়িত্বটা নিবে কে? যদি বা দায়িত্বশীল কাউ জিজ্ঞেস করা হলে বলা হবে ডিজিএফআই চাপ দেওয়া হয়েছিল, সরকার থেকে চাপ দেওয়া হয়েছিল। এই বেতনের বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত, কারণ সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। তরুণদের সাংবাদিকতায় আসার আগ্রহ কমছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, পেশাটির উৎকর্ষ সাধনে সবার এগিয়ে আসা দরকার। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের একটি অংশ সম্মিলিত পরিষদের সভাপতি হয়েছেন কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আবুল কালাম। সোমবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে এক মতবিনিময় সভায় মনিরুজ্জামান ও আবুল কালামকে পরিষদের নেতৃত্বে আনার ঘোষণা দেন বিজিএমইএ এর সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী রেদওয়ান আহমেদ। তিনি বলেন, পোশাক খাতের নেতৃত্বের শূন্যতা পূরণ করবে নতুনরা। মতবিনিময় সভায় বিজিএমইএ এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন আহমেদ, ফারুক হোসেন, বর্তমান সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক সহ অনেকেই উপস্থিত ছিলেন। দুদিন ধরে বৃষ্টি না হওয়ায় শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবরদীতে সৃষ্ট আকস্মিক বন্যার উন্নতি হয়েছে। পাহাড়ি নদী মহারশী, সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজান থেকে ঢলের পানি নেমে ভাটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাটে পানি জমে থাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। এদিকে সোমবার বন্যার পানিতে ডুবে নালিতাবাড়ি ও নকলা উপজেলায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 5 দিনে বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10 জনে। শেরপুরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, বন্যা কবলিত এলাকায় সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা পুরোদমে চলছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। দেশের 6টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। নওগাঁয় একটি কলেজের অধ্যক্ষ ও সাবেক সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, কলেজ তহবিলের টাকা আত্মসাৎ, নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযুক্ত অধ্যক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতা হওয়ায় দেশের পরিবর্তিত পরিস্থিতির পর থেকেই কলেজে অনুপস্থিত। তবে কলেজে না এসে তুলছেন বেতন। তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাসুদ রানা ও সাবেক সভাপতি সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত বিভিন্ন সময় নিয়োগ বাণিজ্য এবং কলেজ তহবিল আত্মসাতের। এলাকাবাসী জানান অধ্যক্ষ মাসুদ রানা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। দেশের পরিবর্তিত পরিস্থিতির পর থেকেই প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলেও বেতন নিচ্ছেন নিয়মিতই। স্থানীয়রা বলছেন তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। আমাকে নিয়োগ দেওয়ার জন্য শুধু একা নিয়ে গেছে, তিনজন ক্যান্ডিডেট দরকার। আমার কাছ থেকে 1,80,000 টাকা উনি নিয়েছেন, কিন্তু আমাকে চাকরি দেয় নাই। আজও পর্যন্ত যার ডিগ্রি খোলার কোনো লক্ষণ দেখা যায় নাই। এই দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে আমি দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। বিভিন্ন সময়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে, কাউকে ভুয়া নিয়োগ পত্র, যোগদানপত্র দিয়ে 1 কোটি টাকার উপরে তারা সভাপতি বাবলু মণ্ডল এবং আপনার অধ্যক্ষ জিএম মাসুদ রানা সাহেব আত্মসাৎ করেছে। এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ ও সাবেক সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। এদিকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। একটা অভিযোগ পেয়েছি, সবগুলো আমরা একত্রিত করে আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত প্রতিবেদন আসার সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থায় যাব। কলেজের আত্মসাৎ করা তহবিল উদ্ধার এবং মাসুদ রানা ও সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান রানীনগরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কোয়ারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বেঙ্গলি ক্লাব ইউএসএর আয়োজনে প্রবাসী হিন্দু বাংলাদেশিদের উদ্যোগে এই উৎসবে ছিল নানা আয়োজন। বাঙালির এই গৌরবের সংস্কৃতি দুর্গাপূজা উপভোগ করতে নিউ ইয়র্ক ছাড়াও আশপাশের রাজ্য থেকে বিপুল সংখ্যক প্রবাসী এতে যোগ দেন। অনুষ্ঠানে ছিল অঞ্জলি, ভক্তিমূলক সঙ্গীত, ঐতিহ্যবাহী ধুনুচি নাচ, শঙ্খধ্বনি ও উলুধ্বনির প্রতিযোগিতা। এছাড়াও ছিল শিশুদের মন্ত্রপাঠ, আবৃত্তি, নৃত্য। এদিন আয়োজক ও আগত দর্শনার্থীরা বলেন, বাঙালি দুর্গাপূজা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। পার্টেক্স খেলার খবর। আবুধাবিতে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 69 রানে হারিয়েছে আয়ারল্যান্ড। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেট ইতিহাসে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে আইরিশরা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 101 রান যোগ করে আয়ারল্যান্ড। 45 রানে আউট হন বালবার্নি। এরপর দলের 159 ফেরেন কার্টিস ক্যাম্পার। পল স্টার্লিংয়ের 88 আর হ্যারি টেক্টরের 60 রানের ইনিংসে 9 উইকেটে 284 রান তোলে আয়ারল্যান্ড। জবাবে 79 রানে 5 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে জেসন স্মিথের 91 রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কমায় প্রোটিয়ারা। 23 বল বাকি থাকতে 215-তে অল আউট হয় তারা। এতে 2-1 সিরিজ জিতেছে ভ্যান্ডার ডুসনের দল। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে গোয়ালিয়র থেকে দিল্লিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। হোটেলে পৌঁছে উষ্ণ সংবর্ধনা পায় শান্ত লিটনরা। ভারতের কাছে টেস্ট সিরিজ 2-0-তে পরাজয়ের পর সিরিজের প্রথম টি-20তেও ধরাশয়ী হয় হাথুরে সিংহের দল। তবে সেই ব্যর্থতা ভুলে দিল্লিতে এবার টাইগারদের ঘুরে দাঁড়ানোর মিশন। আজ রাত 7:30টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। উন্নয়ন মহাপরিকল্পনায় প্রকৃতি পরিবেশকে গুরুত্ব না দেয় উত্তরাঞ্চলে বিরূপ প্রকৃতি। 1 দশকে জলবায়ু উদ্বাস্তু প্রায় 9 লাখ মানুষ। প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত। প্রশাসনিক ব্যবস্থার প্রস্তুতি চলছে। কুমিল্লা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু। মরদেহ ভারতে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। এবং 2 দিন ধরে বৃষ্টি না হওয়ায় শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি। ঘরে ফিরছেন দুর্গত মানুষজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।